থাকবেন আর পেছনে যারা আছেন সবাই কথা বলবেন না। আমাদের এই সময়টা সবাই চুপ থাকবেন। পেছনে কথা চলছে, পেছনে কথা হচ্ছে। আপনাদের সবাইকে এখানে যারা উপস্থিত আছেন, আমাদের গণমাধ্যমের প্রিয় ভাই এবং বোনেরা, সহকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আমাদের জেলা সাংগঠনিক সমন্বয় সভার অংশ হিসেবে আজকে আমরা জয়পুরহাটে এসেছি। এর আগে আমাদের জুলাই পদযাত্রায় আমরা একটি ঐতিহাসিক পদযাত্রা এবং পথসভায় জয়পুরহাটে করেছিলাম। এর পরবর্তীতে একটা দীর্ঘ সময় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা জয়পুরহাটে আসা হয়নি। আমরা মনে করেছি যে আমরা যদি আগামীর জয়পুরহাট কিংবা বাংলাদেশকে এনসিপির পক্ষ থেকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। সেই লক্ষ্যেই আমরা সাংগঠনিক সমন্বয় সভা করছি। এটি হচ্ছে জেলা সাংগঠনিক সমন্বয় সভা। আশা করছি আগামী 10 দিনের মধ্যে আমরা জয়পুরহাট জেলার এনসিপির আহ্বায়ক কমিটি দিতে যাচ্ছি এবং সেই লক্ষ্যে আমাদের জেলা এবং উপজেলায় যারা কাজ করছেন আমরা তাদেরকে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো দিয়েছি। আগামীর বাংলাদেশে নির্বাচনের জন্য বলেন, জনগণের অধিকার নিয়ে কথা বলার জন্য বলেন, সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য বলেন, যে কোনো কারণেই হোক না কেন, এনসিপির সবার আগে তার যে ভিত্তিটা, সাংগঠনিক কাঠামোটা, সেটাকে শক্তিশালী করতে হবে। এই লক্ষ্যে আগামী 2 মাসের মধ্যে যেন বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যন্ত এবং এই জয়পুরহাটের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির কমিটি থাকে, সেই অনুযায়ী প্রয়োজনীয় দিক নির্দেশনা আমরা দিয়েছি। আমরা মনে করি যে আমরা আগামীর যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এই শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরির পরে এনসিপি আগামীর সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। এবং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে এই জয়পুরহাট থেকে শুরু করে এই জয়পুরহাটের পথে প্রান্তরে এবং উন্নয়নের ক্ষেত্রে অনেকটা অবহেলার শিকার এবং পিছিয়ে থাকা জেলা আমাদের এই জয়পুরহাট। আমাদের এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, কর্মী আছেন, তাদের মাধ্যমে এই দাবিগুলো উঠে আসবে এবং বাস্তবায়নের মুখ দেখবে। এটুকুই আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যাশা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যে জায়গায় থাকার কথা সেই জায়গায় আপনারা নাই, সেই অভিযোগ তুলে উনি পদত্যাগ করছেন। আসলে এই বিষয়ে আপনারা কি আসলে কি সরে আসছেন কিনা, জুলাই উপস্থানের জায়গা থেকে সরে আসছেন? এটা তার ব্যক্তিগত জায়গা থেকে যদি মনে হয় হতে পারে, সেটা আলাদা বিষয়। আমাদেরকে মনে হয় যে তিনি যদি তার জায়গা থেকে স্পেসিফিক জানান, গড়পড়তা অনেক কিছুই বলা যায়, স্পেসিফিক যদি জানান তাহলে হয়তো আমরা তার সাথে ওই বিষয়ে আলোচনা করতে পারি। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এটা একটু হয়তো দায় সারা ছিল যে তিনি হয়তো চলে যাবেন কোনো একটা কারণে, এটার কারণে কোনো এক্সকিউজ দিতে হবে, এটা সেই এক্সকিউজ ছিল না। হয় তিনি অবশ্যই আমাদেরকে সেটা জানাতে পারতেন। তিনি যদি সাংগঠনিকভাবে এনসিপির প্রতি দায়বদ্ধ থাকতেন, তাহলে অবশ্যই তিনি এনসিপির তার উপরে যারা দায়িত্বশীল আছেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন, আমি মুখ্য সংগঠক আছি, আমাদেরকে জানাতে পারতেন যে তিনি এই সমস্যা বা সীমাবদ্ধতা অনুভব করছেন, এ বিষয়ে আমাদের মতামত কী। তখন আমরা হয়তো তার সাথে আলোচনা করতে পারতাম। কিন্তু হঠাৎ করেই অনেকটা হঠাৎ বৃষ্টির মতো কেউ কোনো কিছু না জেনে আমরা তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জেনেছি যে তিনি এখান থেকে সরে যাচ্ছেন। আমাদের মনে হয়েছে হয়তো ব্যক্তিগত কোনো সমস্যার কারণে এটা হতে পারে, কিন্তু এই এক্সকিউজ দেওয়াটা আসলে উচিত হয়নি। যাবেন কিনা আরেকটা প্রশ্ন, এটা শেষ এনসিপি তাদের জায়গা থেকে আগামীর বাংলাদেশে জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে পলিটিক্স করবে। আমরা বিশ্বাস করি আমরা যদি জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে পারি, তাহলে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। আপনারা এই জুলাই সনদেও তার প্রতিফলন দেখতে পেয়েছেন। আমরা যখন দেখেছি এই জুলাই সনদে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়ার প্রয়োজন ছিল, বা এই জুলাই সনদের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়ার কথা, সেই সনদের বাস্তবায়নের যখন আমরা আইনি ভিত্তি দেখি না, কিভাবে হবে এটার যখন আমরা কোনো একদম সঠিক ক্লিয়ারেন্স পাই না, তখন আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র দায় সারা একটা সনদে স্বাক্ষর করিনি। যখন আমরা আমাদের জায়গা থেকে কিন্তু দলীয়ভাবে কিছু চাইনি। যেই বিষয়গুলোতে তারাই ঐক্যমত্য হয়েছে, যেই বিষয়গুলো তারাই জুলাই সনদে রেখেছে, সেই বিষয়গুলোরই আমরা বাস্তবায়নের রোডম্যাপটা চাই, নিশ্চয়তা চাই। সেটা যখন আমরা দেখিনি, আমরা শুধুমাত্র নির্বাচনে যাব, কয়েকটা আসন পাবো,
এটাকে সামনে রেখে আমরা ওই সনদে স্বাক্ষর করতে পারি না, কারণ এটা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে। তো সেই জায়গা থেকে আগামীর বাংলাদেশে যে রাজনৈতিক দল তাদের জায়গা থেকে যদি আমরা মনে করি তারা এই জুলাই সনদের প্রত্যেকটা ঐক্যমত্য হওয়া বিষয়ের প্রতি কমিটেড, বাস্তবায়নে তারা কমিটেড, তারা এই ফ্যাসিস্ট যারা ছিল এই কাঠামো, যারা এই খুন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে যারা তাদের জায়গা থেকে কমিটেড, যারা বাংলাদেশ পন্থার রাজনীতিটা করবে, সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো গার্ডস দেখাবে, এই সামগ্রিক বিষয়গুলোতে যাদের কমিটমেন্ট থাকবে, এনসিপি যদি মনে করে যে তারা এই কমিটমেন্টটা রাখার মতো দিয়েছে, তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স হতে পারে। এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। যদি এনসিপি দেখে যে এইরকম কমিটমেন্ট আমরা কারো জায়গা থেকে দেখছি না, তাহলে এনসিপি কারোর সাথে অ্যালায়েন্স না করেই নিজেদের জায়গা থেকে আলাদাভাবে নির্বাচন করতে পারে। শাপলার বিষয়ে অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের থেকে একটা যৌক্তিক অধিকার বা দাবি পেতে এই ধরনের লড়াই করতে হবে এত কিছুর বিরুদ্ধে, এটা খুবই অপ্রত্যাশিত। যখন আইনগতভাবে শাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই, তখন নির্বাচন কমিশন যদি কোনো বাধায় তারা ভীত হয়ে বা কোনো কিছুর পিছু টানে আমাদের সাথে এই স্বেচ্ছাচারিতা করে, আমরা মনে করি নির্বাচন কমিশন আগামীর বাংলাদেশে একটা নির্বাচন করার তার যে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা সেটা হারিয়ে ফেলে। ঠিক। সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান, যেহেতু কোনো আইনগত বাধা নেই, এই নির্বাচন কমিশন এনসিপির সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না। আমাদেরকে তার হয় শাপলা দিতে হবে, না হয় কেন শাপলা দিবে না এই আইনগত ব্যাখ্যা তাকে দিতে হবে। ঠিক। প্রয়োজনে আমরা এটা আইনিভাবে লড়াই করব, প্রয়োজনে রাজনৈতিকভাবে রাজপথে লড়াই করব। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আগামীর বাংলাদেশের সংসদে কারা সরকার গঠন করবে সেই জায়গায় এনসিপি নির্ধারকের ভূমিকায় থাকবে। এটা হওয়ার জন্য কারো 50% ভোট পাইতে হয় না। বাংলাদেশে যখন গুরুত্বপূর্ণ 3টা রাজনৈতিক দল থাকবে যে কোনো একটা দেশে, যাদের একটা গুরুত্বপূর্ণ জনসমর্থন আছে, তখন ওই 3 নম্বর দলটা এটা নির্ধারণ করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কারণ 1 নম্বর এবং 2 নম্বর দলের ভোট যদি কাছাকাছি থাকে, ওই জায়গায় আরেকটা রাজনৈতিক দল যাদের ভোট তাদের জায়গা থেকে তৃতীয় অবস্থানে যদি থাকে, তারা যেই দলের সাথে যৌক্তিকভাবে অ্যালায়েন্সে যায় তারাই সরকার গঠন করে। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে আগামীর বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্ব করে, হয় আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসি না। আচ্ছা ভাই, আমি একটু শুরু করি তাহলে। পিছনে আমাদের নেতাকর্মী বৃন্দ, আপনাদের পক্ষ থেকে আমি আপনাদের কথাটাই বলতেছি। আমি আশা করি আমি এটা বললে এটা আপনাদের জন্যই প্রয়োজন, আপনারা যারা এনসিপির এখানে আমাদের আছেন। সো ওই জায়গা থেকে একটু কাইন্ডলি চুপ থাকবেন, আপনারা সাইড টক করতেছেন। আজকে আমরা যখন সাংগঠনিক সফরে আমরা রংপুর থেকে জয়পুরহাটে এসেছি, জয়পুরহাটে আসতে আমরা হিলি হয়ে এসেছি। হিলি এই উত্তরবঙ্গের বা উত্তরাঞ্চলের একটা গুরুত্বপূর্ণ স্থল বন্দর। প্রত্যেক দিন শত শত ট্রাক দিয়ে সেখানে আমদানি রপ্তানি হয়। এই হিলির উপর থেকে বা এই হিলি থেকে বাংলাদেশ সরকার প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা সেখান থেকে রাজস্ব পায়। কিন্তু আপনি ওই হিলি বন্দর এবং ওই সংশ্লিষ্ট আশেপাশের 1-2 কিলোমিটার রাস্তা দেখবেন সবচেয়ে বাজে অবস্থা, প্রত্যেকটা রাস্তা ভাঙাচোরা। এরকম যদি হয় যেখান থেকে সরকার এতটুকু তার রাজস্ব পাচ্ছে, যেটা জনগণের এত স্বার্থ সংশ্লিষ্ট এবং জনগণের সাথে সম্পর্কিত,
যেটা একটা দেশের আমদানি রপ্তানির গুরুত্বপূর্ণ একটা স্থল বন্দর, সেই জায়গায় যদি এই ধরনের অবহেলা থাকে, এটা আসলে উত্তরবঙ্গের চিত্রটা তুলে ধরে। আমরা আহ্বান করব অতি দ্রুত সময়ের মধ্যে, এটা যদি রোডসেন হাইওয়ের হয়, স্থানীয় সরকারের হয়, কিংবা অন্য যে কোনো মন্ত্রণালয় হোক না কেন, আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে আহ্বান করব, আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে এই সংশ্লিষ্ট যে ভাঙাচুরা রাস্তাগুলো আছে, আপনারা এগুলোকে রাস্তার রূপ দেন। এগুলোকে আপনারা মানুষের জন্য সহজ এবং ব্যবহার উপযোগী করে দয়া করে গড়ে তুলুন। এবং আমরাও এনসিপির পক্ষ থেকে এই বিষয়ে আজকেই লিখিতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই উদ্যোগটি আমাদের জায়গা থেকে আজকেই গ্রহণ করব। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই উত্তরবঙ্গের 16 জেলার মধ্যে বেশিরভাগ জেলা, এটা আমরা দেখেছি, দক্ষিণে কিছুটা কম। আপনারা যদি ইভেন আপনাদের এই জয়পুরহাটে দেখেন, এখানেও 250 শয্যার হাসপাতাল আছে, সদর হাসপাতাল, যেটা চালু হয়েছে, কিন্তু সুযোগ সুবিধা আসে 100 শয্যার। পরবর্তীতে 150 শয্যার যে নতুন বিল্ডিং চালু হয়েছে, সেখানে ডাক্তার থেকে শুরু করে অবকাঠামো কোনো ধরনের আলাদা করে নতুন করে সুযোগ সুবিধা প্রোভাইড করা হয় না স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। আমরা আহ্বান করব, অলরেডি আমি যতটুকু জেনেছি ডিজি হেলথ থেকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, এই যে হাসপাতালগুলো এখন পর্যন্ত 250 শয্যার সুযোগ সুবিধার উপযোগী করে তোলা হয়নি, এগুলো নিয়ে আরেকটা পরিকল্পনা চলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আশা করি এগুলোতে খুব দ্রুত এই উদ্যোগটা নেওয়া হবে। কিন্তু স্পেসিফিক আমরা যেহেতু জয়পুরহাটের আজকে এই অবস্থা দেখলাম, আমরা আহ্বান করব এই হাসপাতালকে, সদর হাসপাতালকে, যেটার উপরে আশেপাশের পাহাড়পুর যদি বলি আমরা, কিংবা এদিকে দিনাজপুর জেলার হিলি যদি বলি, ধামরহাট যদি বলি, এই উপজেলার মানুষগুলো কিন্তু জয়পুরহাট শহর কেন্দ্রিক, কারণ তাদের জেলা শহর আরও বেশি দূরে। আমরা চাই যে এই হাসপাতালটাকে একটা স্বয়ংসম্পূর্ণ 250 শয্যার যেন হাসপাতাল হিসেবে অতি দ্রুত সময় গড়ে তোলা হয়, মানুষের জন্য এই স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়। সবাইকে অনেক ধন্যবাদ।